আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। নিজের চেহারা দেখেছো আয়নায়? তোমার চেহারা খারাপ। তোমাকে যদি সাথে নিয়ে যাই তাহলে দীপা ভাববে আমি ষড়যন্ত্র করতে এসেছি। আমার চেহারা খারাপ বলছো? শিয়ালের মতো। তাহলে তুমি তো স্বীকার করেই দিচ্ছ যে আমি একটা শেয়াল। আমার বুদ্ধিটাও কিন্তু শেয়ালের মতো। তোমার চেহারা যে শিয়ালের মতো সেটা তো খালি চোখেই দেখা যায়, কিন্তু বুদ্ধি শিয়ালের মতো কিনা সেটা প্রমাণ করতে পারবে সেদিন যেদিন প্রতুলের এই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে পারবে। মনে করো যে আমি এই মুহূর্তে কাজে নেমে পড়ছি। আজ রাতের মধ্যে আমি তোমার পদযুগলের সামনে এই উইংটা নিয়ে আসবো। তুমি অপেক্ষায় থেকে জগন্নাথকে চিঠি পাঠিয়েছিলি? পাঠিয়েছি, কিন্তু ওটা তো যেতে লাগবে 5 দিন। তারপর যুগ উত্তর লিখবে, সেটাও আবার আসতে লাগবে 5 দিন। এই 10-12টা দিন যে আমি কিভাবে কাটাবো আমার ভালো লাগে না দীপা। আচ্ছা, জগন্নাথ বাবুর বাড়িতে কোনো টেলিফোন নেই? কি যে বলিস তুই? ও একটা স্কুলে মাস্টারি করে, ওর কাছে টেলিফোন কোত্থেকে আসবে? আচ্ছা, সত্যি যদি এরকম হতো, ওর বাসায় একটা টেলিফোন থাকতো, আমার রুমে একটা টেলিফোন থাকতো, তাহলে দুজন কত কথা বলতে পারতাম, তাই না? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? চল আমরা বড়দিদির রুমে গিয়ে তার অনুমতি নিয়ে আমাদের রুমে একটা টেলিফোন এনে লাগিয়ে দিই। কি যে বলিস না তুই, রুমে একটা হিটার রাখতে দেয় না, আর তুই টেলিফোনের কথা বলছিস। হে দীপা, তুই কখনো ওই টেলিফোনগুলো দেখেছিস যে তার থাকে না? পুলিশদের হাতে দেখেছিলাম, কি জানি নাম, ওয়্যারলেস না ওয়াকি টকি কি জানি বলে। না না, পুলিশের ওটার কথা বলছি না। ওই যে টিভিতে দেখেছি, ইংরেজি ছবিগুলোতে দেখায় যে এরকম প্যাকেটের মতো ছোট, যখন ইচ্ছা তখন কথা বলা যায়। শোন, ইংরেজি ছবিতে যেহেতু দেখেছিস,
তাহলে আর 5 থেকে 10 বছরের ভিতরে তোর হাতেও একটা চলে আসবে, দেখিস। অত বছর পর আমি টেলিফোন দিয়ে কি করব? কার সাথে কথা বলবো? যোগুর স্ত্রীর সাথে কথা বলবো, আর যোগু আমার স্বামীর সাথে কথা বলবে? এই, তোমার গেস্ট এসছে। বাবা এসছেন? না, একজন মহিলা। রমনা মাসি? এই মেয়ে, তুমি এত বেলা করে ঘুমাও কেন? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা মানে দেমাগ দেখাও? হ্যাঁ। কি? আমাকে আয় ভেবে পাত্তা দিচ্ছ না? যেন 30 বছর ধরে হোস্টেল আমি চালাই। আমি তাই জানতাম না। ঘুমা, ঘুমায় ঘুমায় ভেপসি না। ঘুমা। আপনি? কেমন আছো দীপা? চিনতে পেরেছো তাহলে? আপনি এখানে কেন এসেছেন? তোমার সম্মানিত শ্বশুরের হয়ে দুটো কথা বলতে এসেছি। ওই লোকটাকে আমি ঘৃণা করি। কি হলো? এখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কতবার বলেছি না ওই সম্পত্তি নিয়ে একদম ভাববে না। সম্পত্তির চিন্তা তো ইচ্ছা করলে বাদ দিতে পারছি না। আচ্ছা অনু, আমাকে কি খুব লোভী মনে হচ্ছে তোমার? না, তা না। তোমাকে আরেকটা কথা বলি অনু। বলো। প্রতুলবাবু বারবার দীপাকে দেখতে চাচ্ছিলেন, কিন্তু এ কথাটা আমি দীপাকে বলি কি করে? ও কি রাজি হবে? না, প্রতুল দীপার যে সর্বনাশ করেছে, দীপা কেন, কোনো মেয়ে ওর সাথে দেখা করতে রাজি হবে না। কিন্তু সব মানুষেরই তো পাপের একটা প্রায়শ্চিত্ত আছে, তাই না? প্রতুলবাবু নিজেই তার অতীতের জন্য ক্ষমা চেয়েছেন, আর যে লোকটা মরতে বসেছে নিজে থেকে ক্ষমা চেয়েছে আর সমস্ত সম্পত্তি দীপার নামে দিয়ে দিতে চেয়েছে, তাকে কি আমরা একটু ক্ষমা করতে পারি না? দীপা ওই সম্পত্তি নেবে না, তুমি দেখে নিও। নেক না নেক সেটা তো দীপার ইচ্ছা, তাই বলে তো চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া যায় না। কিন্তু ওই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী তো দীপা। সে যদি নিজে না ভোগ করে অন্য কাউকে দান করে দেবে, কিন্তু সেটা না করলে তো 12 বছর লুটপুটে খাবে। কি আর বলবো, প্রথম প্রথম ওই সম্পত্তির কথা শুনে আমার তো চোখ কপালে উঠেছিল, লোভ হয়েছিল। ছিল বলছি কেন, এখনো আছে। নিজের বাড়ি, নিজের সম্পত্তি, ব্যাংকে টাকা, বাচ্চাদের ভালো জায়গায় পড়াশোনা, কি না সম্ভব ওই সম্পত্তি পেলে। শুধু যদি আমাদের মেয়েটা। আচ্ছা, দীপা যদি প্রতুলবাবুর সাথে দেখা করে, তাহলে প্রতুলবাবুকে ওকে সব সম্পত্তি দিয়ে দেবে? না দিলেও যে দেবার পথে অনেকটা পা বাড়াবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আরও দু একটা শর্ত আঁটতে পারেন, কিন্তু সেগুলো খুব জটিল হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আমি তাহলে দীপাকে প্রতুলবাবুর সাথে দেখা করতে বলি।
তোমার শ্বশুর তোমার সাথে দেখা করতে চেয়েছেন। মরে গেলেও আর ওই লোকটার চেহারা আমি দেখতে চাই না। সবকিছুর পরও উনি তোমার শ্বশুর দীপা। লোকটা এখন মৃত্যু শয্যায়। বারবার কেবল তোমার নাম বলছে, তোমাকে দেখতে চাইছে। এরপরও কি তার উপর তোমার একটু মায়া হবে না? তার কি কখনো আমার প্রতি মায়া হয়েছিল? আমার সুন্দর শৈশবটাকে উনি ধ্বংস করে দিয়েছে। আজ আমি বিধবা। সেটা কার জন্যে? ভয়ঙ্কর স্মৃতিগুলো বারবার আমার চোখের সামনে দুঃস্বপ্ন হয়ে চলে আসে। আমি যতবার এই কষ্টগুলো ভুলে থাকতে চাই ততবার ঘুরে ফিরে আমার সামনে চলে আসে। ছোটবেলায় বিয়ে হয়েছিল, বিধবা হয়েছি, তাতে আমার কি অপরাধ? আমি বিধবা, এতে আমার কি অপরাধ? কিন্তু কিন্তু সমাজের কাছে নিজের এই হিংস্র সত্যটাকে লুকিয়ে রাখার জন্য মিথ্যার আশ্রয় নিতে নিতে আজ আমি ক্লান্ত। আমার অনেক কষ্ট হয়। আমি আর পারছি না। দয়া করে আপনি আর আমার কোনো কষ্ট বাড়াবেন না। এখান থেকে চলে যান। দীপা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর কেউ না বুঝুক, অন্তত আমি তোমার কষ্টটা বুঝি। আমার এখানে থাকাতে যদি তোমার যন্ত্রণা হয়, তাহলে তোমার সে জ্বালা আমি আর বাড়াতে চাই না। তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে ছিলে, আমি তোমার উপকারী করার চেষ্টা করেছি। আমিই তোমাকে প্রতুলের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিলাম, পালানোর পথ দেখিয়েছিলাম। আজকেও আমি এখানে তোমার উপকার করতেই এসেছি দীপা। প্রতুল আমাকে বলল সে তার সব সম্পত্তি তোমার নামে লিখে দিতে চায়। আমি শুনে খুব খুশি হয়েছিলাম। আমি সত্যিই শুনে খুব খুশি হয়েছিলাম। আমার মনে হলো যাক, এতদিনে অন্তত প্রতুল মেয়েটার উপর যে অন্যায় করেছিল, সম্পত্তি লিখে দিয়ে তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করতে পারবে। আর এই সম্পত্তিটা পেলে তুমিও বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। সেজন্যই আজকে আমি এখানে এসেছি দীপা। সম্পত্তিটা তোমার নামে লিখে দিতে পারলে আমি খুব শান্তি পেতাম।
প্রতুল মশাইকে বলে দিবেন দীপাবলি তার কোনো সম্পত্তি চায় না, তার কোনো ফুটি পয়সাও সে চায় না। বিশাল সম্পত্তি কিন্তু দীপা, বিশাল, এত বড় যে তুমি কল্পনাও করতে পারবে না। বললাম তো, মরে গেলেও আমি তার কোনো সম্পত্তি চাই না। ঠিক আছে, তুমি না হয় আরেকটু সময় নাও, ভালো করে ভেবে তারপর জানিও। এখন আর ভাবার কোনো প্রশ্নই আসে না। তুমি যে সম্পত্তি চাও না এই কথাটা দলিলে লিখে দিতে পারবে? দলিল? না মানে মানে তুমি প্রতুলের সম্পত্তিটা না নিলে এত বড় সম্পত্তি হয়তো বা এটা গরিব দুঃখীদেরকে দান করা হবে, তখন তুমি যে এই সম্পত্তিটা চাও না এই কথাটা দলিলে লিখে দিতে হবে। পারবে লিখতে? এখনই পারবো। আমি তো এখন দলিল নিয়ে আসিনি, দু একদিনের মধ্যেই লোক পাঠাবো, তখন লিখে দিও। এরপর থেকে আমি আর কোনোদিন কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। আমি কেন, ওই বাড়ি থেকে আর কেউ কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবে না। আসি দীপা, ভালো থেকো।